আজকে আমরা কিছু মিসলেনিয়াস প্রবলেমের কথা ডিসকাশন করব ইন টার্মস অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কিছু বিক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো দেয় সেগুলো আমরা একটু সলভ করার ট্রাই করব। এই মলিকুলটার দিকে দেখ, এইরকমই ব্রিজ স্ট্রাকচার আমরা অলরেডি পড়েছি। এখন এই ব্রিজ স্ট্রাকচারকে বলা হয় নর বোর নাইল সিস্টেম। এই ধরনের ব্রিজ স্ট্রাকচারকে বলা হয়। এই ব্রিজ স্ট্রাকচারের কোনো সাবস্টিটিউয়েন্ট যদি এই বন্ড দিকে থাকে, মানে এখানে এই রকমই কার্বনের 4টে বন্ড, এই দিকের বন্ডটাকে বলে এক্সো বন্ড, আর এই দিকের বন্ডটাকে বলা হয় এন্ডো বন্ড। এটা এক্সো, এটা এন্ডো। তাহলে এই কম্পাউন্ডটাকে বলা হবে যে এক্সো টু নর বোর নাইল ব্রোসাইলেট। এক্সো টু নর বোর নাইল ব্রোসাইলেট। তাহলে কারণ এটার এই 1 এই 2 এরকম করে নামকরণটা হচ্ছে। তাহলে এটাকে বলবো এন্ডো টু নরবোরনাইল ব্রোসাইলেট। এখন কোশ্চেন হচ্ছে যে এই এক্সো আইসোমারটার অ্যাসিটোলিসিস আর এন্ডো আইসোমারটার অ্যাসিটোলিসিস, এক্সোর অ্যাসিটোলিসিস 350 টাইমস ফাস্টার রেটে হয়। এক্সোর অ্যাসিটোলিসিস 350 টাইমস ফাস্টার রেটে হয় দেন এন্ডো। এটা হচ্ছে কোশ্চেন। এবারে আমাদের এক্সপ্লেন করতে হবে যে কেন এর ফাস্টার হয়, কেন এর স্লোয়ার হয়। আচ্ছা, প্রথমে এন্ডো কম্পাউন্ডের অ্যাসিটোলিসিস। এইটা একটা SN1 পাথওয়ে দিয়ে যদি আমরা বলি যে OBSটা গুড লিভিং গ্রুপ, তাহলে এইটা প্রথমে ভেঙে আমার বেরিয়ে গেল। তাহলে বেরিয়ে গেলে এখানে কি হবে? কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নের উপরে কে অ্যাটাক করবে? না অ্যাসিটিক অ্যাসিড। এখন এই সিস্টেমগুলোতে এইটা এক্সো সাইড, এই সাইডটা হচ্ছে এক্সো, এই সাইডটা হচ্ছে এন্ডো। তাহলে আমরা SN1-এর নিয়ম মতো কি জানি না অ্যাসিটিক অ্যাসিড এদিক থেকেও অ্যাটাক করতে পারে, এদিক থেকেও অ্যাটাক করতে পারে। এটা তোরা পরে বুঝবি যে এই নরবোরনাইল সিস্টেমে এন্ডো অ্যাটাকটা স্টেরিক্যালি ক্রাউডেড, কিন্তু এক্সো অ্যাটাকটা স্টেরিক্যালি ক্রাউডেড নয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এখানে এক্সোর দিক থেকে অ্যাটাকটা করবে। আমরা কি প্রোডাক্ট পাবো? এখানে আসবে H, এখানে আসবে OAC, মানে উইল গেট এগেন এক্সো টু নরবোরনাইল অ্যাসিটেট। মানে ছিল আমাদের এন্ডো নিয়ে করেছি, SN1-এর থ্রু দিয়ে গেল, যা হওয়ার হলো, কার্বোক্যাটায়নটা তৈরি হলো। অ্যাসিটিক অ্যাসিডটা এই একটা সাইড থেকেই অ্যাটাক করবে, কারণ দিস সাইড ইজ দ্য লেস স্টেরিক্যালি ক্রাউডেড। ফলে আমরা কি পাচ্ছি না এক্সো অ্যাসিটেট, উই আর গেটিং এক্সো অ্যাসিটেট। তাহলে এইটা গেল গিয়ে নর্মাল রিয়াকশন। কার ক্ষেত্রে? না এন্ডোর ক্ষেত্রে। এখন এক্সো ব্রোসাইলেটের ক্ষেত্রে কি হবে সেইটা দেখ। এই এক্সো ব্রোসাইলেটের ক্ষেত্রে দেয়ার উইল বি এ নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। খুব এটা ইন্টারেস্টিং এক্সাম্পল এবং এটা একটা আনকমন এক্সাম্পল। কে নেবারিং গ্রুপ পার্টিসিপেশন করবে? না সিসি সিগমা বন্ড। মানে এই ব্রোসাইলেটটা হচ্ছে লিভিং গ্রুপ, এর ঠিক অ্যান্টি প্যারালাল বন্ড এই সিগমা বন্ড, এই নরবোরনাইল সিস্টেমের এই সিগমা বন্ডটা হচ্ছে গিয়ে এই বন্ডের অ্যান্টি এবং প্যারালাল। ফলে অ্যাজিভ যেন এই সিগমা বন্ডটা এর ব্যাক সাইডে অ্যাটাক করবে, OBSটা বেরিয়ে যাবে। যদি এইটা অ্যাটাক করে তাহলে আমরা এরকমভাবে স্ট্রাকচারটাকে কি ড্র করতে পারি যে এই বন্ডটা এরকম করে ছিল আর এই OBSটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্বনের সাথে এই বন্ডটা কি হবে? নূতন করে তৈরি হচ্ছে। তাহলে এইটা গেল গিয়ে কি আমার ট্রানজিশন স্টেট। তাহলে এই কার্বনের মাথাতে আসবে ডেল প্লাস, আর এই কার্বনের মাথাতে কি আসবে আমরা যে তোর ডেল প্লাস।
তাহলে কে অ্যাটাক করছে না সিসি সিগমা বন্ড। এবারে পুরো যদি এনজিপিটা হয়ে যায় মানে ওবিএসটা যদি পুরোপুরি বেরিয়ে যায় তখন ট্রানজিশন স্টেটটা এইরকমই আসবে, এইটার মানে এইটার সাথে পার্সিয়ালি বন্ড, এইটার সাথে পার্সিয়ালি বন্ড, এইটা হবে ডেল প্লাস, এইটা হবে গিয়ে ডেল প্লাস। এখন চিন্তা কর এই যদি আমার ট্রানজিশন স্টেট হয় ইন্টারমিডিয়েট আফটার এনজিপি, অ্যাসিটিক অ্যাসিড কি করতে পারে? অ্যাসিটিক অ্যাসিডের কাছে দুটো পসিবিলিটি আছে। কি সেটা না, অ্যাসিটিক অ্যাসিড আবার এই কার্বনে অ্যাটাক করলো, এই বন্ডটা যেমন ছিল আবার তেমন ভেঙে গেল, তাহলে কি প্রোডাক্ট পাবো? যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা আবার হচ্ছে গিয়ে ওইটা, মানে ওএসিটা 100 পজিশনে আবার চলে এলো, কারণ ইট উইল অ্যাটাক ফ্রম দ্য এক্সো সাইড। সো ইট উইল অ্যাটাক ফ্রম দ্য এক্সো সাইড, এই প্রোডাক্টটা পাবো। আর একটা পসিবিলিটি আছে। কি পসিবিলিটি না, অ্যাসিডিক অ্যাসিড এরকম পজিশানে অ্যাটাক করতে পারে, এই পজিশানে অ্যাটাক করতে পারে। এই পজিশানে অ্যাটাকটা কি করে যে মানে করবে না, পুরোপুরি যদি এনজিপি হয়ে যায় মানে পুরো এনজিপি হয়ে গেল, তাহলে কি আসবে না এইটার সাথে এই বন্ডটা হবে, এইখানে কি আসবে প্লাস চার্জটা। তাহলে এই প্লাস চার্জটা এইখানটাতে যদি অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করে তখন মলিকুলের স্ট্রাকচারটা কি হবে? তখন এই মলিকুলটাকে এই যে স্ট্রাকচারটা হলো এটাকে যদি একটু ভালো করে ড্র করা যায়, একটু তোদেরকে বুঝতে হবে যে চিন্তা কর এইটা, এখন আমি যদি বলি এই দুটো সেন্টার হচ্ছে ব্রিজ পজিশান, এই দুটো কার্বন হচ্ছে ব্রিজ পজিশান আর এইটা হচ্ছে ব্রিজ হেড, মানে এখন এই দুটো বন্ডকে ধরে যদি এই মলিকুলটাকে ওপরের দিকে তুলে দিই, সেটাকে ধরে এটাকে ওপরের দিকে তুলে দিচ্ছি, তাহলে কি হবে যে এই ব্রিজ থেকে এই কার্বন এই যে দুটো এরা এদিকে পড়বে আর এই দুটো কার্বন ওরা এদিকে পড়বে। যদি আমরা নাম্বারিং করে দিই তাহলে দেখ 1 2 3 4, এটা 5, এটা 6, এইটা হচ্ছে 7। এই মলিকুলটাকে যদি একটু সুন্দর করে আঁকা যায়, দিস উইল বি কাম লাইক দিস, মানে এইটা হলো ব্রিজের 7 নম্বর, এই 6 5 এদিকে পড়েছে, এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 5, 5 কার্বনটাই প্লাস চার্জ, 2 3টা ওদিকে গেল, মানে এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, মানে এই মলিকুলটাকেই এইরকমই দেখতে লাগবে। তাহলে এটাকে যদি এরকমই দেখতে লাগে তাহলে এখন এই কার্বোক্যাটানের উপরে কে অ্যাটাক করবে না অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করবে কোন দিক থেকে না নরবোর্নাইল কার্বোক্যাটায়নের প্রেফারেবল সাইট অফ অ্যাটাকটা কি হয় না 100। তাহলে এর যদি 100তে অ্যাটাক করে তাহলে এই পাচ্ছি এখানে এই যেখানে কি আসছে না ওএসি, তাহলে এইটা একটা প্রোডাক্ট। আর খেয়াল করে দেখ আগের যে একটা ছিল মলিকুল, আগের যে অ্যাটাক করে যেই মলিকুলটা পেয়েছিলাম সেইটার স্ট্রাকচারটা কি ছিল এইটা, তাহলে এই দুটো মলিকুলের মধ্যে এখন কি সম্পর্ক না দে আর এনানসিওমার অর রেসিমিক মিক্সচার। তাহলে দুটো প্রবলেম এখানে আমরা বলতে পারছি কি না নরবোর্নাইল ব্রোসাইলেটকে যদি আমরা অ্যাসিটোলিসিস করি তাহলে যেটা ছিল এন্ডো আইসোমার মানে ওবিএসটা নিচের দিকে, ওখানে কোনো এনজিপি হচ্ছে না এবং SN1 হলো কার্বোক্যাটায়ন হলো, তাহলে 100 সাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করলো, আমরা পেলাম অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট, 100 অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাসিটেট প্রোডাক্ট পেলাম, রিয়াকশান রেটটা স্লো। এবারে যেই আমরা 100 ব্রোসাইলেট নিচ্ছি তাহলে এই মলিকুলের অ্যাসিটোলিসিস হচ্ছে এনজিপি থ্রু দিয়ে হওয়া মানে কি রিয়াকশান রেটটা ফাস্টার এবং রিয়াকশানের পরে কি প্রোডাক্ট পাচ্ছি আমরা রেসিমিক মিক্সচার পাচ্ছি, রেসিমিক অ্যাসিটেট, 100 রেসিমিক অ্যাসিটেট, এইটাই হচ্ছে কি পার্থক্য। নেক্সট একটা প্রবলেম দেখ, আমরা এই রিয়াকশানটাকে আগে বুঝেছি SN2 রিয়াকশান,
এরকম একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল নেওয়া হলো, মানে আলফা ফিনাইল ইথানল, এটা একটা অপটিক্যালি পিওর আইসোমার, তাকে মনে করে আমরা থায়োনিল ক্লোরাইড দিয়ে ট্রিট করছি। তাহলে আমরা রিয়াকশান মেকানিজম আগে পড়েছি না, SOCl2 এই অ্যালকোহলের ও অ্যাটাক করবে, একটা সিএল বেরিয়ে যাবে, আমরা এই কম্পাউন্ডটা পাচ্ছি। এই কম্পাউন্ডটা পাওয়ার পরে কি হবে, এই বন্ডটা ভাঙলো, এই প্লাস মাইনাস, এইটাকে কি বলছি আমরা না ইন্টিমেট আয়ন পেয়ার। ইন্টিমেট আয়ন পেয়ার, এই ইন্টিমেট আয়ন পেয়ার থেকে কি হবে না SO2 বেরিয়ে যাবে, সিএল মাইনাসটা এখানে থাকবে, এরা কি হবে না সঙ্গে সঙ্গে আবার জুড়ে যাবে, এইটাকে বলা হয় ইন্টারনাল রিটার্ন। এই ফেনোমেনটাকে বলা হয় ইন্টারনাল রিটার্ন, মানে সিএলটা যেখানে ছিল, যেখানে ভেঙেছিল সেখানেই ব্যাক করলো। ফলে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল থেকে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড পাচ্ছি উইথ রিটেনশন ইন কনফিগারেশন, উইথ রিটেনশন ইন কনফিগারেশন। এই ফেনোমেনটাকে, এই রিয়াকশানটাকে আমরা কি বলেছি না SN রিয়াকশান। এই রিয়াকশানটা ইন অ্যাবসেন্স অফ পিরিডিন বা যে কোনো বেসের কথা বলতে পারি, পিরিডিন বলতে পারে, ট্রাইথাইলামিন বলতে পারে, যে কোনো বেসের অ্যাবসেন্সে করেছি। যদি সেম রিয়াকশানটাকে পিরিডিনের প্রেজেন্সে করা হয় তো মানে তখন কি হয়, তখন দেখ পিরিডিনের প্রেজেন্সে করলে এই OH, এই H, এই আমার CH3, এই SOCl2 কি হয় প্রথমে না OS ডবল বন্ড OCl, এই H, এই CH3 প্লাস কে বেরিয়ে যায় না HCl। এই HClটাকে পিরিডিন কি করে না স্ক্যাভেঞ্জ করে, মানে পিরিডিন এর সঙ্গে রিয়াকশান করে, করলে কি হবে NH প্লাস প্লাস Cl মাইনাস। এই যে Cl মাইনাসটা তৈরি হলো, পিরিডিন যে Cl মাইনাসটা তৈরি করলো, সে কি করবে এর ব্যাক সাইডে অ্যাটাক করলো, এই SO2, এই Cl মাইনাস বেরিয়ে গেল, তাহলে এইটা SN2, এইখানে কি হবে না আমরা পাবো ইনভারসান, তাহলে PH এই Cl ইনভারসান হলে H এই CH3। তাহলে এইখানে পিরিডিন দিলে হয় পিরিডিন বা ট্রাইথাইলামিন, যে কোনো অর্গানিক অ্যামিন যদি দেওয়া হয় বেশ এরকমই এ হবে, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল থেকে কি পাবো অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড উইথ ইনভারসান অফ কনফিগারেশন। তাহলে এটাকেই আমরা পড়েছি যে ইন প্রেজেন্স ইন অ্যাবসেন্স অফ পিরিডিন বা ট্রাইথাইলামিন। এখন থার্ড একটা এক্সাম্পল আমরা যেটা পড়িনি, যে এই রিয়াকশানটাকে মানে থায়োনিল ক্লোরাইড যদি ডাইঅক্সেনের প্রেজেন্সে করি তাহলে কি হবে, সেম রিয়াকশানটা আমরা যদি ডাইঅক্সেনের প্রেজেন্সে করি, PH OH এই H আর এই CH3, SOCl2 ডাইঅক্সেন। ডাইঅক্সেনের স্ট্রাকচার হচ্ছে এরকমই, 6 মেম্বার রিং, দুটো অপোজিট দিকে কে থাকে, দুটো অক্সিজেন, এইটা হচ্ছে ডাইঅক্সেনের স্ট্রাকচার। তাহলে প্রথম স্টেপে আমরা যেমনভাবে করেছি জানি যে PH অ্যাটাক করবে SOCl2-তে, এইরকমই একটা স্ট্রাকচার আসবে H, আর এইটা কি হবে না CH3, এইটা হলো। যদি রিয়াকশানে ডাইঅক্সেন দেওয়া থাকে তাহলে ডাইঅক্সেনের একটা অক্সিজেনের মানে লোন পেয়ার এখানে SN2 করবে, এই অ্যাটাক করলো এই আর এই, তার মানে এখানে কি হবে না ইনভারসান হলে কি হবে, তাহলে নিউক্লিওফাইলটাকে ডাইঅক্সেন, তাহলে স্ট্রাকচারটাকে ভালো করে ড্র করতে হবে। এই হলো কি আমার ডাইঅক্সেন, অক্সিজেনের মাথায় কি এলো একটা প্লাস চার্জ, তাহলে ইনভারসান হলো H আর কে এলো CH3, প্লাস কে বেরিয়ে গেল SO2 গ্যাস, প্লাস কে বেরিয়ে গেল Cl মাইনাস। মজার ব্যাপারটা দেখ, সেই একই রুল যে ডাইঅক্সেন অ্যাটাক করেছে, কিন্তু অ্যাটাক করার ফলে অক্সিজেনের মাথায় কি এলো প্লাস চার্জ, সেটা আনস্টেবল, ফলে এই স্ট্রাকচারটা মোটেই কিন্তু স্টেবল নয়। কি হবে, এই যে SO2 গ্যাস বেরিয়ে গেল আর এই যে Cl মাইনাস, এই Cl মাইনাসটা আবার SN2 করবে, এগেন SN2, ফলে আবার কি হবে ইনভারসান, তখন কে বেরিয়ে যাবে না এই ডাইঅক্সেনটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল। কি পেলাম PHCl H আর কি CH3 প্লাস ডাইঅক্সেন ব্যাক। তাহলে দেখ আমরা কি পাচ্ছি না এগেন অ্যালকোহল থেকে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল থেকে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড উইথ রিটেনশন ইন
ইন কনফিগারেশান, কিন্তু এখানে রিটেনশানটা হচ্ছে কিসের থ্রু দিয়ে? ডবল ইনভারসান, একবার ডাইঅক্সেন দিয়ে ইনভারসান, একবার সিএল মাইনাস দিয়ে ইনভারসান। তাহলে এই প্রবলেমটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি যদি সামারি করি। অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলকে থায়োনিল ক্লোরাইড দিলে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড পাবো উইথ রিটেনশান ইন কনফিগারেশান ভায়া SNI রিয়াকশান, ইন্টারনাল রিটার্ন। যদি থায়োনিল ক্লোরাইডের সঙ্গে পিরিডিন দেই তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড পাবো উইথ ইনভারসান ইন কনফিগারেশান। সেখানে পিরিডিন যে সিএল মাইনাসটা তৈরি করবে, ফ্রি সিএল মাইনাস, দ্যাট উইল অ্যাটাক ইন এ SN2 ম্যানার, ফলে আমরা ইনভারসান পাবো। আর যদি থায়োনিল ক্লোরাইড আর ডাইঅক্সেন দিই তাহলে প্রথমে ডাইঅক্সেন SN2 করবে, তারপরে সিএল মাইনাস SN2 করবে, ফলে ডবল SN2, ডবল ইনভারসান, উইল গেট অ্যালকিল ক্লোরাইড উইথ রিটেনশান ইন কনফিগারেশান। এইটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। নেক্সট টাইপের কি প্রবলেম না, দেখ আমরা ইপক্সাইড রিং ওপেনিং পড়েছি। এখন ইপক্সাইড যদি অ্যালাইল ক্লোরাইড, এই রকম স্ট্রাকচারকে কি বলবো? অ্যালাইল ক্লোরাইড। এখন অ্যালাইল ক্লোরাইডের যদি ইপক্সিডেশন করা হয় কি দিয়ে? না মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড, তাহলে আমরা এই রকমই একটা ইপক্সাইড পাবো। তাহলে এই রকমই মানে অ্যালাইল ক্লোরাইডের ইপক্সাইড। এই ইপক্সাইডকে যদি বেস ক্যাটালাইজড মানে কোনো নিউক্লিওফাইল দিয়ে যদি আমরা ইপক্সাইড রিং ওপেনিং করাই তখন তার মেকানিজমটা কি হবে? না যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এরকমই NU, এই সিএল এর জায়গায় কি আসবে? NU। এখন আপাত দৃষ্টিতে যে মানে মনে হতে পারে, তাহলে এটা মনে কর OH না নিয়ে লিখি NU মাইনাস, তাহলে NU অ্যাটাক করলো, সিএলটা বেরিয়ে গেল। কিন্তু মেকানিজমটা এরকমই হয় না। কি হয় মেকানিজমটা? না দেখ, এই ইপক্সাইডে নিউক্লিওফাইলটা এই লেস হিন্ডার পজিশনে অ্যাটাক করে, এইটা খুলে যায়। এইটা যদি খুলে যায় তাহলে এই হবে সিএল, এইটা হবে O মাইনাস, এইটা কি আসবে? NU। এবারে এই O মাইনাসটা আবার এখানে অ্যাটাক করলো, সিএলটা বেরিয়ে গেল, তাহলে কি পাচ্ছি আমরা? না এই এগেন দ্য ইপক্সাইড ব্যাক উইথ NU, ওই সেম প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এই মেকানিজমটা খেয়াল রাখতে হবে যে এই রকমই ইপক্সাইডের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করে, এটা খুলে গিয়ে ও আবার অ্যাটাক করলো, সিএলটা বেরিয়ে গেল। খাতায় প্র্যাকটিস করবি, করলেই বুঝতে পারবি। নেক্সট প্রবলেম দেখ। নেক্সট প্রবলেম, আমরা যখন অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল পড়ি তখন আমরা বিটা ন্যাপথক্সাইডের প্রবলেম পড়েছি, যে PHCH2Br সলভেন্ট ডিপেন্ডেন্সি, মানে ONA মনে কর এরকমই আছে। তাহলে সেখানে কি সলভেন্ট পড়েছি? না যদি DMSO বা DMF পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া হয়, স্মরণ করিয়ে দিচ্ছি, তাহলে পোলার প্রোটিক মানে সলভেন্টে ক্যাটায়ন সলিউবল হবে, অ্যানায়ন সলিউবল নয়। তখন এই অ্যানায়নটা ডাইরেক্ট CH2তে অ্যাটাক করলো, বিআরটা বেরিয়ে গেল, ফলে আমরা কি পাচ্ছি? না ও অ্যালকাইলেশন প্রোডাক্ট, OCH2PH, ও অ্যালকাইলেশন প্রোডাক্ট। সেম রিয়াকশান যদি আমরা এরকমই মানে সলভেন্টে করি বা যে কোনো পোলার প্রোটিক সলভেন্ট অ্যালকোহলে, তখন সেখানে কি হবে? না ক্যাটায়ন অ্যানায়ন বোথ সলিউবল হবে। তাহলে অ্যানায়ন যদি সলিউবল হয় তাহলে বিটা ন্যাপথক্সাইডের O মাইনাসটাও সলভেটেড হবে, ফলে এ অ্যাটাক করতে পারবে না। এ তখন কি করবে? এই মাইনাস চারটিকে ভেতরের দিকে ঠেলে এই আলফা কার্বন সেন্টার দিয়ে অ্যাটাকটা করবে। কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করে যা প্রোডাক্ট পাওয়ার পাবে সেটা আমরা ডিসকাশন করেছি। এখন এই প্রবলেমটার উপরে বেস করে আমরা যদি একটা অন্য ধরনের মানে রিয়াকশনের কথা চিন্তা করি, বিটা ন্যাপথক্সাইড না নিয়ে আমরা যদি সিম্পল ফেনক্সাইড নেই, O মাইনাস K প্লাস পটাশিয়াম ফেনক্সাইড, এখানে একটা
দিচ্ছি অ্যালাইল ক্লোরাইড, মানে যে কোনো অ্যালকিল মানে হ্যালাইড দিতে পারি যার উপরে কি হয় না SN2 রিয়াকশান হয়। সেই এক্সাম্পলে বেঞ্জাইল ব্রোমাইড দিয়েছি, ওই এক্সাম্পলে গিয়ে তো অ্যালাইল ব্রোমাইড বা অ্যালাইল ক্লোরাইডও দিতে পারতাম, মিথাইল ব্রোমাইডও দিতে পারতাম, মানে যে সমস্ত অ্যালকিল হ্যালাইড SN2 সাসেপ্টেবল সেটা যে কোনো কিছু দিতে পারতাম। এখন এইটা মনে করে এখানে একটা গুড লিভিং গ্রুপ দিই অ্যালাইল আয়োডাইড, তাহলে পটাশিয়াম ফেনক্সাইড অ্যালাইল আয়োডাইড, সলভেন্টটা হচ্ছে বেনজিন। কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এটা OH, এই অর্থ পজিশনে অ্যালাইল গ্রুপ, তাহলে এইটাকে বলতে পারি সি অ্যালকাইলেশন হলো। সেম কম্পাউন্ড পটাশিয়াম ফেনক্সাইড অ্যালাইল আয়োডাইড অ্যাসিটোন নেওয়া হলো, অ্যাসিটোন, তখন কি আমরা পাচ্ছি না ও অ্যালকাইলেটেড প্রোডাক্ট, মানে ও এই অ্যালাইল। সেম রিয়াকশান যদি একটা অ্যালকোহলে করি CF3CH2OH অ্যালাইল আয়োডাইড, তখন আমরা আবার কি পাচ্ছি না OH আমরা পাচ্ছি সি অ্যালকাইলেশন প্রোডাক্ট। এখন নিচ থেকে শুরু করি, এটা আর লিখে দেওয়া নেই, তোদিককে লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে। তাহলে একই কথা, পোলার প্রোটিক সলভেন্টে পটাশিয়ামও সলভেটেড হবে, ফেনক্সাইডও সলভেটেড হবে, ফলে ফেনক্সাইডের ও সেন্টার দিয়ে রিয়াকশান করতে পারবে না, সে কি করবে ভেতরে ঢুকবে, ওই অর্থ পজিশন সি সেন্টার দিয়ে একটা করলো, এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। অ্যাসিটোনের কথায় আসি, অ্যাসিটোনটা কি না অ্যাসিটোন ওই ডিএমএসও বা ডিএমএফের মতো পোলার প্রোটিক সলভেন্ট, ডিএমএসওর মতো কি পোলার প্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে অ্যাসিটোন ক্যান সলভেট অনলি ক্যাটায়ন। তাহলে এ যদি শুধু ক্যাটায়নকে মানে সলিউবল করে তাহলে কি মানে ফ্রি কে থাকবে ফেনক্সাইড অক্সিজেন অ্যাটাক করলো, আই বেরিয়ে গেল, ফলে কি পেলাম না ও অ্যালকাইলেশন। এবারে লাস্ট এক্সাম্পল, যদি বেনজিন সলভেন্ট হয়, বেনজিন একটা নন পোলার সলভেন্ট, এইটা মনে রাখবি, অন্য যে কোনো নন পোলার সলভেন্ট দিলে একই ঘটনা ঘটবে। বেনজিন নন পোলার সলভেন্টে কি হবে, এরা কেউ সলিউবল হবে না, না পটাশিয়াম প্লাস না তোর ফেনক্সাইড প্লাস। ইভেন ইন্টারেস্টিংলি এটাকে তোকে এইভাবে বলতে হবে যে বেনজিন সলভেন্টে পটাশিয়াম ফেনক্সাইড এটা তো সল্ট, এ সল্টের ডিসোসিয়েশন হবে না, মানে এটা আয়ন পেয়ার হিসাবেই থাকবে, O-K+, এরা বন্ডেড অবস্থাতে থাকবে, স্ট্রং আয়নিক বন্ডেড কন্ডিশনে থাকবে, এরা কখনোই কেউ ছেড়ে যাবে না। ফলে যদি এরা আয়নিক বন্ডেড কন্ডিশনে থাকে তাহলে O- তো অ্যাটাক করতে পারছে না, কারণ O- অলরেডি বন্ডেড উইথ K+, তখন কি হবে না O- এর নেগেটিভ চার্জটা ভেতরের দিকে ঠেলা হয়ে ঢুকে যাবে, আমরা যেভাবে পড়েছি, তখন C- দিয়ে অ্যাটাকটা হবে, সো দ্যাট উইল গেট সি অ্যালকাইলেটেড প্রোডাক্ট। নেক্সট এক ধরনের প্রবলেম দেখ, এই ধরনের একটা মলিকুল, এই OMS কে বলা হয় মেসাইল, মেসাইল মানে টসাইল মেসাইল, কি স্ট্রাকচার OS ডবল বন্ড OCH3, মানে ভেতরের যদি একটা বেনজিন থাকতো তখন এর নাম হতো টসাইল, বেনজিনটা নেই বলে নাম কি মেসাইল, মানে মিথেন সালফোনেট, এটাও একটা গুড লিভিং গ্রুপ OMS ইন শর্ট। এখন এই রকম একটা অ্যালাইল মানে তো সিস্টেম, তার লিভিং গ্রুপটাকে না মেসাইল, রিয়াকশান করানো হচ্ছে কি দিয়েছে জল অ্যাসিটোন, আর একটা সেপারেট রিয়াকশান সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন। এখন এই রকমই তোকে কন্ডিশান দেখে বুঝতে হবে যে কোন কন্ডিশানে কোন রিয়াকশান হবে, মানে কি করে বুঝবি যে SN1 হবে না SN2 হবে না, যদি নিউক্লিওফাইলটা স্ট্রং হয় তখন SN2 রিয়াকশান হওয়ার পসিবিলিটি খুব বেশি, আর যদি নিউক্লিওফাইল দুর্বল হয় এবং সলভেন্টের পোলারিটি বেশি হয় তখন SN1 হওয়ার চান্স খুব বেশি। আবার রিপিট করছি,
যদি সলভেন্টের পোলারিটি বেশি হয় এবং নিউক্লিওফিলিসিটি কম হয় দেন চান্স উইল বি ফর SN1, আর যদি নিউক্লিওফিলিসিটি বেশি হয় তখন হবে SN2। তাহলে অ্যাকোয়াস অ্যাসিটোনে জল আছে, তাহলে জল অত স্ট্রং নিউক্লিওফাইল নয়, কিন্তু জল এক্সট্রিমলি পোলার সলভেন্ট, ফলে এই কন্ডিশনে কি হবে না SN1 রিয়াকশান, মানে মিসাইলটা বেরিয়ে যাবে, এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে, তারপরে যা হওয়ার হবে, জল অ্যাটাক করবে, অ্যালকোহল পাবে। কিন্তু NaI অ্যাসিটোন দিলে I মাইনাসটা গুড নিউক্লিওফাইল, ফলে I মাইনাস অ্যাটাক করবে, OMSটা বেরিয়ে যাবে। তাহলে এইটা গেল গিয়ে খুব একটা ছোট্ট ও ইনফরমেশান যে মানে এইরকমই কম্পাউন্ডের উপরে বেস করে মানে কন্ডিশনের উপরে বেস করে কি করে বলতে পারি যে কোনখানে SN1 হবে, কোনখানে SN2 হবে। এখন নেক্সট প্রবলেমে ধর এখানে একটা গ্রুপ আছে জেড, এখানে একটা গ্রুপ আছে জেড, জেডটা কি না একবার হতে পারে CH3, অন্য একবার হতে পারে CF3। মন দিয়ে শোন, খাতাতে নিজেরা লিখে এটা পাঠাবি আমাকে। জেড একবার হতে পারে মিথাইল, একবার হতে পারে CF3। এখন এইটাকে বাদ দি, SN1 এর কথা ভাব। SN1 মানে এই কন্ডিশানে জেড একবার হবে CH3, একবার হবে CF3, কোথায় রিয়াকশান রেটটা ফাস্টার হবে? তাহলে এই সলভেন্ট সিস্টেম দেখে আমরা কি বুঝবো না SN1 রিয়াকশান হবে। SN1 কিসের উপরে করে ডিপেন্ড না করেসপন্ডিং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে। তাহলে জেড মিথাইল জেড CF3, তাহলে কোন কেসে এই জায়গাতে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে? অবভিয়াসলি কি যখন জেডটা মিথাইল, কারণ CF3টা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে CF3 থাকার জন্য কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে না, ফলে মিথাইল যখন জেড মিথাইল তখন এই কন্ডিশানে সলভোলিসিসটা বেটার হবে বা রেটটা বেশি হবে, কারণ রিয়াকশানটা SN1 এর থ্রু দিয়ে যাচ্ছে। এবারে এটার কথা ভুলে যা, এই কন্ডিশানেও জেড একবার মিথাইল, অন্য একবার CF3, এখানে কি হবে না যেহেতু রিয়াকশানটা SN2, তাহলে SN2 রিয়াকশান কোথায় হবে না এই জায়গাতে অ্যাটাক করবে। এই জায়গাতে অ্যাটাক করার পসিবিলিটি কখন বেশি হবে না যে সেন্টারে অ্যাটাক করবে সেই সেন্টারে যত বেশি ডেল প্লাস চার্জ তৈরি হবে তত সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করার পসিবিলিটি বেশি হবে। এখন বল জেড মিথাইল হলে এখানে বেশি ডেল প্লাস চার্জ তৈরি হবে না জেড স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং CF3 হলে এখানে বেশি পরিমাণে ডেল প্লাস চার্জ তৈরি হবে? অবশ্যই যদি জেড কি হয় CF3 হলে তার মাইনাস I এফেক্টের জন্য এখানে বেশি করে ডেল প্লাস চার্জ তৈরি হবে, ফলে I মাইনাসের অ্যাটাকটা বেটার হবে, SN2 রিয়াকশানের রেটটা বেশি হবে। তাহলে SN1 এর ক্ষেত্রে জেড যদি মিথাইল হয় রিয়াকশান রেটটা বেশি হবে, SN2 এর ক্ষেত্রে জেড যদি CF3 হয় রিয়াকশান রেটটা বেশি হবে।